নমস্কার সবাইকে, আজকের এই অনুষ্ঠানে আবারও আরেকবার ওয়েলকাম জানাবো এবং শুরু করব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আরেকটি নতুন অনুষ্ঠান, যেখানে আরেকবার পুরনো কথাই আরেকবার আপনাদেরকে বলবো। কি কথা সেটা? যাদের আমি মনে করি যে যাদের আর্থারাইটিস হয়েছে, যারা আর্থারাইটিসের পেশেন্ট, তারাই একমাত্র বোঝেন যে আর্থারাইটিসের কী যন্ত্রণা হতে পারে। বিভিন্ন রকমের আর্থারাইটিস আছে, স্পন্ডিওলাইসিস, অস্টিওআর্থারাইটিস, রিউম্যাটয়েড আর্থারাইটিস, কিন্তু সবটাতেই বিভিন্ন সিমটম আলাদা, কজগুলো আলাদা, ট্রিটমেন্ট আলাদা আলাদা হলেও এই সবগুলোর একটা কমন ফ্যাক্টর আছে। সেটা কি? আপনার পেন এবং একটা অসম্ভব রকমের ইরিটেশনের মধ্যে দিয়ে জীবন কাটানো। কার্যত অনেকটা এটাকে এইভাবে বলা যেতে পারে যে খানিকটা বেঁচে থেকে চলাচল শূন্য হয়ে যাও। আজকে আমরা রিউম্যাটয়েড আর্থারাইটিস নিয়ে কথা বলবো এবং এই রিউম্যাটয়েড আর্থারাইটিস মানুষকে কার্যত বাঁচিয়ে রাখে, কিন্তু প্রায় পঙ্গু করে দেয়। এবার আপনারা বলবেন যে আমি এগুলো কি করে জানলাম? দেখুন, দীর্ঘদিন ধরে প্রোগ্রাম করার সুবাদে একটা নলেজ আমার মধ্যে হয়েছে, আপনাদেরও হয়েছে, সাইড বাই সাইড। এবং কিছু পেশেন্টকে আমরা বাস্তব জগতে, সমাজে, আমাদের পরিবারে, পরিজনের মধ্যে, কাছের লোকের মধ্যে, চেনাশোনার মধ্যে আমরা ওয়াচ করেছি এবং তাদেরকে রীতিমতো অবজার্ভ করেছি শুনে যে ডাক্তারবাবুদের কথা সত্যি কি তাদের মধ্যে সেই সিমটম হচ্ছে। একাধিক পেশেন্ট বলেছেন, আমাকে বলেছেন নিজের ব্যক্তিগতভাবে, আমার চেনাশোনার মধ্যে, এর থেকে মরে যাওয়া ভালো। একদম লিটারেলি বাংলা এই ভাষা কোট আনকোট, এর থেকে মানে এই অবস্থার থেকে মরে যাওয়া ভালো, এই কথা মানুষ বলেছেন। আজকে আয়ুর্বেদিক উপায়ে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ চিকিৎসা এবং চিকিৎসকদের প্রোটোকল অনুযায়ী, নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী কিভাবে রিউম্যাটয়েড আর্থারাইটিসের ট্রিটমেন্ট হয়, সেটাই আমরা আজকে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের যারা আমাদের দর্শক, ইভেন উইথ ঝাড়খণ্ড এবং সারা দেশে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছেন, ডিটিওইচে দেখছেন, তাদের সামনে আমরা আজকে রাখবার চেষ্টা করি। আমি স্বাগত জানাবো বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে রয়েছেন। ডক্টর ঘোষাল, এই রিউম্যাটয়েড আর্থারাইটিস কি বা কেন বা কি ব্যাপার, এগুলো তো টেকনিক্যাল টার্ম, আপনারা চিকিৎসক, আপনারা বলবেন, সেটা পরের কথা। আগে আমাকে বলুন যে এই ধরনের এই রিউম্যাটয়েড আর্থারাইটিস হয়েছে আক্রান্ত পেশেন্ট, তাদের সঙ্গে ডিল করতে গিয়ে, কথা বলতে গিয়ে চেম্বারে আপনাদের কি অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আগে একটু জানবো। একদমই যেরকম আপনি বলছিলেন কি, এই রোগ নিয়ে তো আমরা মাঝে মাঝেই আলোচনা করি এবং এই রোগের কি ভয়াবহতা হতে পারে সেটা আমরা যখন পেশেন্টদের সামনে পাই, কারণ আমাদের যে বিভিন্ন চেম্বার রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ভেতরে হোক, গুয়াহাটিতে আমাদের এখন বিভিন্ন জায়গায় চেম্বার হচ্ছে, যেমন আমাদের রঙ্গিয়ায় চেম্বার হচ্ছে, আমাদের শিলচরে হচ্ছে, ডিব্রুগড়ে হচ্ছে, গুয়াহাটি প্রপারে রেগুলার চেম্বার হচ্ছে, এবং তার সাথে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, মিদনাপুর রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলোয় যে পেশেন্টগুলো আমরা পাচ্ছি এই রিউম্যাটয়েড আর্থারাইটিসের, তো তাদের একটাই কমপ্লেন কি, ডাক্তারবাবু যাই হোক করে আমাদের এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি দিন। এই রকম পেশেন্টদের কি হয়, একটা সময় ডিফর্মিটি হয়ে যায়, তারা না ধরতে পারে বাটি, না খেতে পারে ভাত ভালোভাবে, না সই করতে পারে, তাদের পুরো লাইফটাই হেফাজত হয়ে যায়। তারা চিকিৎসা করায় ভালো হওয়ার জন্যে এরকম খুব কম পেশেন্ট আমরা পাই। ধরুন 100টা রিউম্যাটয়েড আর্থারাইটিসের পেশেন্ট আমরা ধরুন এই মাসে আমরা দেখলাম, তার মধ্যে 10 জন পেশেন্ট এরকম আমরা পাচ্ছি যাদের স্টার্টিং স্টেজেই আমাদের কাছে এসেছে, মানে রিপোর্ট করা হয়েছে, 1-2বার হয়তো অন্য ডাক্তারবাবুদের দেখানো হয়েছে, তারপরেই তারা আয়ুর্বেদের হাতটা ধরে নিয়েছে। তো তাদের ক্ষেত্রে যে ইমপ্রুভমেন্টটা হবে, তাদের ক্ষেত্রে যত তাড়াতাড়ি রিকভারি হবে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদেরও কোনো ভুল নেই, কোনো অসুবিধে ছিল না, তারা চেয়েছিলেন ভালো হওয়ার জন্য, তো ডাক্তারবাবুদের হাত ধরেছিলেন। কিন্তু এই রোগকে গোড়া থেকে সারাতে গেলে একজন ভালো আয়ুর্বেদিক চিকিৎসক বা একটা ভালো আয়ুর্বেদিক সংস্থার কাছে আপনাকে পৌঁছাতেই হবে, যার মধ্যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার ওয়ান অফ দেম। কারণ পেশেন্টরা যখন ডিফর্মিটি নিয়ে আসছে, প্রচণ্ড তীব্র ব্যথা যন্ত্রণা নিয়ে আসছে, এই রোগের তো বিভিন্ন ধরনের লক্ষ্য হয় এবং একটা লো গ্রেডেড টেম্পারেচার থাকে, সব সময় মনে হয় যেন জ্বর জ্বর লাগছে, গা হাত পা ম্যাজম্যাজ করছে, পাখার নিচে পেশেন্টরা থাকতে পারেন না, এসি ঘরে থাকতে পারেন না, ভালো খাবার খেতে পারেন না, তাদের খেতে হয় প্লেন ডায়েট, মানে ব্লান্ট ডায়েট যেটাকে বলা হয়, তেল ঝাল মশলা ছাড়া খাবার।
কারণ আয়ুর্বেদ মতে এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রোগ থেকে যদি আপনাকে ভালো হতে হয়, আপনাকে হজম শক্তি এবং পাচন শক্তি এই দুটোকে ঠিক করতে হবে, তার সাথে প্রপার বায়ু ট্রিটমেন্ট করতে হবে। মানে এটা এক ধরনের বাতজ ডিসঅর্ডার, যে কোনো পেন একটা বাতজ ডিসঅর্ডারের মধ্যে ফেলতে পারি। কিন্তু আবার অনেকের ধারণা রয়েছে কি ব্যথা ছাড়া অন্যান্য রোগ বাতজ ডিসঅর্ডার হতে পারে না। তার একটা যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন পার্কিনসন নিয়ে আমরা মাঝে মাঝেই আলোচনা করি, যেটাকে বলা হয় কম্পবাত। এটাও কিন্তু এক ধরনের বাতজ ডিসঅর্ডার, সেটা কিন্তু নিউরোলজিক্যাল প্রবলেম বা ব্রেনের প্রবলেম। কিন্তু এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমরা আমবাত বলছি, এই আমবাত কথার অর্থটা কি আমি বারবারই প্রোগ্রামে বলেছি, বা যতবারই আমরা প্রোগ্রাম করব একই কথা বলবো, আমাদের খাবারটা যখন হজম হচ্ছে না তখন একটা আম তৈরি হয় আমাদের শরীরে। সেই আমটা স্পেশালি কোথায় যায়? স্মল জয়েন্টগুলোকে আগে এফেক্টেড করে। যেমন আমার হাঁটু ব্যথা নিয়ে আমরা আলোচনা করি, কোমর ব্যথা, এগুলো হচ্ছে বিগ জয়েন্ট। রিউমাটয়েড আর্থ্রাইটিস সেটা হচ্ছে স্মল জয়েন্টে প্রথমে এফেক্টেড করে, যেমন হাতের আঙুল, কবজি, গোড়ালি বা কনুই, এলবো জয়েন্ট, এগুলোকে এফেক্টেড করে। এবং ধীরে ধীরে দেখা যাবে সেই সব জায়গায় সোয়েলিং হচ্ছে, আর একদম প্রচণ্ড ব্যথা যন্ত্রণা থাকে, যেখানে বাধ্য হয়ে মডার্ন সায়েন্স মতেই, কারণ মডার্ন সায়েন্সে লেখাই আছে কি এই রোগের চিকিৎসা করতে গেলে তোমাকে স্টেরয়েড দিতে হবে, নইলে এই রোগকে আপনি সুস্থ করতে পারবেন না। কিন্তু স্টেরয়েডটা আপনার পার্মানেন্ট সলিউশন নয়, এবং দীর্ঘদিন ধরে স্টেরয়েড খেলে যেটা আপনার প্রবলেম হতে পারে, আপনার বডি ইমিউনিটি তো কমেই যাবে, সঙ্গে পার্শ্ববর্তী অর্গ্যান যেগুলো রয়েছে, যেমন হার্ট রয়েছে, লিভার রয়েছে, চোখ রয়েছে, এগুলোও কিন্তু সমস্যার মধ্যে আসতে পারে। তো আপনারা পেন কিলার বা এই ধরনের স্টেরয়েড ছাড়া যদি এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো ভয়ঙ্কর ব্যথাজনিত যে রোগ হয়, একে সারাতে চান, আয়ুর্বেদের হাত ধরতে হবে। তখন কি করতে হবে? এমন কিছু আয়ুর্বেদে মেডিসিন রয়েছে, আমরা মাঝে মাঝে হার্বসগুলোর নাম বলি, যেটা আমাদের অগ্নিবলটাকে বাড়ায়। অগ্নিবল মানে কি? আমাদের জঠরাগ্নি বা পাচকাগ্নি যেটা রয়েছে, আমরা যে খাবারটা খাচ্ছি, আমরা বাইরে রান্নাঘরে রান্না করছি বা যেখানেই হোক, কাঠের উনুনে করছি, স্টোভে করছি, সেই রান্নাটা আবার পেটের মধ্যে গিয়ে আবার রান্না করা হয়। সেটার জন্য কি হয়? গ্যাস্ট্রিক জুস মডার্ন সায়েন্স মতে বিভিন্ন ধরনের এনজাইম তাতে কাজে আসে। আয়ুর্বেদ বলছে এটাকে অগ্নিবল। সেই অগ্নিবলটা একটা সময় কমে যায়, সেই অগ্নিবলটাকে আগে আমাদের স্ট্রেনথেন করতে হবে, সেটাকে বাড়াতে হবে। আদার নাম আমরা শুনে থাকবো, শুকনো আদা, শুঁট যেটাকে বলা হয়। এই রোগে আমাদের শুঁট খাওয়ার কথা বলা রয়েছে, হাফ চামচ করে রেগুলার শুঁট খেতে বলি আমরা। কারণ কি? এই আদা বা শুকনো আদা এটা হচ্ছে অগ্নিদীপকের কাজ করে, মানে অগ্নিবলটাকে বাড়ায়। অগ্নিবল যখনই আপনার বাড়বে, ফার্দার কখনো আর আম সৃষ্টি হবে না। কিছু মনে করবেন, আমি জাস্ট আউট অফ মাই কিউরিওসিটি জিজ্ঞেস করছি, চামচ করে আদা খাবো কি করে? মানে তার শুকনো আদা ডাস্ট করে নেবো। আচ্ছা, ডাস্ট শুট বলা হয় শুকনো আদা। ধরুন বাড়িতে আদা কিনে আনলাম, ওটা সরু সরু করে কেটে রোদ্দুরে শুকিয়ে মিক্সিতে ডাস্ট করে নিলাম। সেই ডাস্টটা রেগুলার টিস্পুন, হাফ টিস্পুন খাবো, মানে জুস করা যাবে না। হ্যাঁ, না জুস করা যাবে না, জুস করা যাবে না। আচ্ছা, ছোট চামচের হাফ চামচ করে রেগুলার খাবো। এটা খেলে কি হবে? আমাদের যে অগ্নিবলটা রয়েছে, অগ্নিবলটা বাড়বে। অগ্নিবল বাড়লে অটোমেটিক্যালি আর হজম শক্তি বাড়বে। হজম শক্তি বাড়লে আপনার ফার্দার আর কখনো আম তৈরি হবে না। প্রথম করতে হবে এটাকে। দ্বিতীয় কি করতে হবে? যে আপনার খাবারটা খাচ্ছেন ওটা একদম যেন সহজ পাচ্য হয়, কারণ আপনার ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম এসে গেছে, আগে সেই জিনিসটাকে রানিং করতে হবে। তো একদম পাতলা ঝোল তরকারি খাবেন। এবং তারপরে 3 নম্বর পয়েন্ট কি? যে জয়েন্টগুলো আপনার এফেক্টেড হয়েছে, স্মল জয়েন্ট, যেমন হাতের আঙুলের জয়েন্ট বা পায়ের আঙুলের জয়েন্ট, সেইখানে যে আমটা বায়ু দ্বারা আবৃত হয়ে রয়েছে, সেই আমটার ট্রিটমেন্ট করতে হবে। এবং সেই বায়ু ট্রিটমেন্ট করতে গেলে সেখানেই আসছে আমাদের বস্তি চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা, সেখানেই আসছে পঞ্চকর্মের উদ্বর্তন থেরাপি। কারণ এই একমাত্র বাতব্যাধি যেখানে আমরা তেল মলম মালিশ করতে বারণ করি, কারণ তেল হচ্ছে এই আমটাকে বাড়ায়, যে জয়েন্ট স্পেসে আমটা রয়েছে এটাকে বাড়িয়ে দেবে তেল মালিশ করলে। তো তেল মালিশ এই রোগের ক্ষেত্রে একদম করা যাবে না, এটা কন্ট্রাইন্ডিকেটেড। সেখানে আমরা কিছু হার্বস দিয়ে উদ্বর্তন করি, যার ফলে কি হয়? আমাদের আমটা আস্তে আস্তে ওই বায়ু যে আবরণটা আছে ওটাকে ভেঙে শরীরের থেকে বের করে দেওয়া হয়, এবং তখনই গিয়ে আপনি কিন্তু পার্মানেন্ট সলিউশনটা পাচ্ছেন। ঠিক আছে, একজন ফোনে আছেন, নিয়ে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার দেবাশিসদা, আমি বোম্বে থেকে বলছি। নমস্কার, বলুন কি হয়েছে প্রবলেম আপনার? বোম্বে থেকে বলছেন? বোম্বে বসে আমাদের প্রোগ্রাম কিসে দেখেন আপনি? এই তো আমি সিটিভেনে। না না, সিটিভেন বুঝতে পেরেছি। কিসে মানে আপনার কি টাটা স্কাইতে দেখছেন না ফোনে দেখছেন? হ্যাঁ, টিভিতে, টাটা স্কাই। টাটা স্কাই টিভিতে। ওকে, রাইট, বলুন
বলুন কি হয়েছে, প্রবলেমটা কি দিদি ভাই? প্রবলেম হচ্ছে আমার হাঁটুতে ব্যথা মানে যদি সমান চলি তাহলে ব্যথা নেই, সিঁড়ি নামলে ব্যথা নেই, সিঁড়ি যখন উঠবো স্টেপ বাই তখন ওই ব্যথাটা মানে ওরকম উঠবো ব্যথাটা উঠবো হয়। বলতে সকালে যখন ঘুম থেকে ওঠেন? না যখন সিঁড়িতে উঠে চড়ি মানে সিঁড়িতে চড়ছি ও, উঠতে ধাপে ওকে, চলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন বয়স কত হলো আপনার? আমার 40। 40। এটা কতদিন ধরে হচ্ছে? এটা আপনার তাও 25 দিন 26 দিন হবে। এক্স রে কিছু করিয়েছেন বা কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন? না ডাক্তার দেখিয়েছি, এক্সরে করতে দেয়নি, বলেছে কিনা যে এটার মধ্যে কোন একটা কি বললো, ওটার মধ্যে একটা থেরাপি দিয়েছে ওটা করতে হবে, আর একটা মেডিসিন দিয়েছে ওটা 2 মাস খেতে হবে, কিন্তু আমি ওটা খাইনি, থেরাপিটা বলেছে ওটাই করছি, একটু পেয়েছি আরাম, তার জন্য দেখছি আপনাদের প্রোগ্রামটা দেখি ভালো লাগে, 2-3টে রেজাল্ট ভালো পেয়েছি, ওর জন্য কলটা করছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি যেভাবে বলছি টিভিতে একটু ফলো করবেন, দেখবেন অবশ্যই আপনার সমস্যাটার সমাধান হবে। এই যে আপনারা যে সাজেশনগুলো দেন না, এতে অনেক মানুষ উপকৃত হয় যারা হয়তো লিটারেলি আপনাদের পেশেন্টও নয়। টিভিতে ওই বললেন উনি 2-1টা ব্যাপারে ভালো রেজাল্ট পেয়েছি, আলটিমেটলি না হলে উনি বলতেন যে আমি আপনাদের পেশেন্ট দেখিয়েছি, কিন্তু উনি এই যে এখান থেকে গাইডলাইনগুলো দেওয়া হয় যে উনি বললেন আদা শুট খাওয়ার জন্য, হ্যাঁ সহজ পাচ্য খাওয়ার জন্য, এই খেলেই দেখা যাচ্ছে বেসিক প্রাইমারি লেভেলে কিছু লোক এমনি সুস্থ হয়ে যাচ্ছে, তার আর এনবিবিতে আসার দরকার নেই, তিনি সুস্থ জীবনযাপন করুন না কেন, কোনো অসুবিধা নেই। প্লিজ ডাক্তারবাবু প্লিজ আপনি যেটা ওনাকে সাজেশন দেবেন। হ্যাঁ, আপনার কথা অনুসারে আরেকটা কথা বলি, আমরা মাঝে মাঝেই পেশেন্ট পাই কি পেশেন্টরা লিখে নিয়ে চলে আসে, আচ্ছা, যে এই ডাক্তার করতে- এই করতে বলেছে, একটা জিনিস মিস গেছে, তাহলে কি করব? আপনি বলেন ইউটিউব ফলো করতে, আমরা তো বলি ওটা। তার পাশাপাশি দেখছি বহু মানুষ যারা হয়তো দেখাচ্ছেন তার সঙ্গে বাড়ির লোক এসছেন, কিন্তু এই টিপসে কিন্তু অনেক উপকার পাচ্ছে, ঠিক। কারুর প্রেশার কমছে, কারুর থাইরয়েড কমছে, কারুর ব্যথা কমছে, কারুর হজম শক্তি বাড়ছে। তো আপনাকে আমি একটা কথা বলবো, যেটা এটা একটা ফার্স্ট স্টেজ বলতে পারেন অস্টিও আর্থ্রাইটিসের দিকে, কারণ বয়সটার সাথে যদি মেল খাওয়ান তাহলে যেই যে হাঁটু উঠতে গেলে ব্যথা হচ্ছে, যখনই হাঁটু ভাঁজ হবে তখনই দুটো হাড় আপনার ঘষা লাগবে, এবং এই ঘষাটা কখন লাগবে? যখন আপনার হাঁটুর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যাবে। হয়তো ডাক্তারবাবু এখন কোনো ফিজিওথেরাপি বলেছে, বাট কোনো ট্র্যাকশন নিতে বলেছে, বা আকুপাংচারেও অনেক সময় কাজ হয়, বা ওয়্যাক্স থেরাপি রয়েছে, মোম দিয়েও থেরাপি হয়, তো বিভিন্ন ধরনের থেরাপি আছে, সেটা কিন্তু সাময়িক নিলে 2-4 দিনের জন্য আপনি আরাম পাবেন। তার সাথে যে ওষুধটা রয়েছে, ওষুধটা হবে পেনকিলার, যদি আপনি খেয়ে থাকেন সেখান থেকে কিছুটা আরাম পাবেন, কিন্তু ভবিষ্যতে যদি পার্মানেন্ট কিওর হতে চান আপনি একবার কিন্তু আয়ুর্বেদের হাতটা ধরুন, যাতে আপনাকে ভবিষ্যতে খুঁড়িয়ে হাঁটতে না হয় আর হাঁটুর অপারেশনের কথা না শুনতে হয়। তো বোম্বে থেকে আপনি ফোন করেছিলেন, হেল্পলাইন নাম্বারে ফোন করে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেটা একবার জেনে নেবেন। আর তার পাশাপাশি আমরা কয়েকটা রিপোর্ট বলে দেবো, সেই রিপোর্টগুলো করিয়ে একটু হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমরা দেখে যেভাবে বলবো চলবেন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। আচ্ছা, ছোট্ট করে একটা কথা বলে দিই, ডাক্তারবাবুর কথার মধ্যে ইউটিউব প্রসঙ্গ আসলো, আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, তাহলে যে কোনো পুরনো প্রোগ্রাম আপনারা আবার একবার দেখতে পাবেন। আমি বিশ্বাস করি যে সবার পক্ষে লাইভ অনুষ্ঠান দেখা সম্ভব নয়, সবার পক্ষে এই সময় 9:30 সব কাজ ছেড়ে দিয়ে একদম বাড়িতে বসে থাকা সম্ভব নয়, তারা ইউটিউবে দেখবেন। আর একটা কাজ করবেন, আমি প্রত্যেক প্রোগ্রামে বলি যে ফেসবুকে সিটিভিএন প্লাস এই যে আপনারা লোগো দেখতে পাচ্ছেন, এই লোগো যখনই আসবে আপনারা ফলো করে রাখবেন। তাতে কি হবে, এই যে দিদি আমার একজন বম্বে থেকে টাটা স্কাইতে দেখছেন, হতে পারে কারোর বাড়িতে টাটা স্কাই নেই, অন্য স্টেটে বসে আছেন, তিনি ফেসবুকে আমাদের প্রোগ্রাম লাইভ দেখতে পারবেন। লাইভ যেখানে আপনি থাকুন পৃথিবীর যে কোনো প্রান্তে, চীনে থাকলে পাবেন না, চীন বাদ দিয়ে যে কোনো জায়গায় আপনি দেখতে পাবেন, চীন তিব্বত এগুলোতে পাবেন না, বাদ বাকি সব জায়গায় আপনি দেখতে পাবেন, সমস্ত এনি কান্ট্রি যে কোনো জায়গায়। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি স্যার ঝাড়গ্রাম থেকে বলছি। আচ্ছা শিওর, বলুন কি হয়েছে সমস্যা? স্যার আমি আজ 5-7 বছর ধরে আমার হাতে গাঁটগুলো ব্যথা, হাঁটুগুলো ব্যথা, আর মাথাতে অল্প অল্প কুস্তির মতো উঠতেছে। আমি হোমিওপ্যাথি চিকিৎসা 5-7 বছর ধরে করাচ্ছি, কমে যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, কমছে আবার একই ধরনের হচ্ছে। হাতের কোথায় ব্যথা? হ্যাঁ, হাতের কোন জায়গাগুলোয় ব্যথা হয়? গাঁটগুলো ব্যথা। আচ্ছা, তার জন্য কোনো গাঁটগুলো ব্যথা, হ্যাঁ, আবার নখগুলো প্রথম পচে গিয়েছিল, তো এখন ওই পচা ব্যাপারটা নেই, এলোপ্যাথি খেয়ে মোটামুটি ঠিক আছে, কিন্তু ভালো আর হচ্ছে না। আচ্ছা, ডাক্তারবাবুরা কোনো রোগের নাম বলেছে, যে কি রোগ হয়েছে এটা বলেছে? একজনে বলছিল যে সোরিয়াসিস নাকি এই ধরনের কিছু একটা বলছিল। আচ্ছা, আর মাথা এগুলো কি চুলকায়? না, চুলকায়নি, তবে গা চুলকায়, মাথাটা হালকা হালকা চুলকায়, কিন্তু এখন আর চুলকায়নি, কিন্তু গা গুলা চুলকায় হালকা হালকা। আচ্ছা, ওই স্কিন ওঠে, খোসার মতো ওঠে?
গায়ে উঠেনি, কিন্তু মাথাতে উঠতো আগে, এখন আর উঠেনি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি থেকে হচ্ছে বা কি করলে ভালো হয়। তো এটা নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি। সোরিয়াসিস রোগটা, সোরিয়াসিস রোগটা খুবই ভয়ঙ্কর, এবং যেমন এরকম রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনি ওষুধ না খেলে আবার জিনিসটা ফিরে আসবে। সোরিয়াসিসও এরকম একটা স্কিনের প্রবলেম যে আপনি যতক্ষণ ইউজ করবেন, মানে আপনার অয়েনমেন্ট হোক, খাওয়ার ওষুধ হোক, ততক্ষণ আপনি ঠিক থাকবেন। ঠিক রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতোই এখানে স্টেরয়েড প্রয়োগ করা হয়, ওনাদের শাস্ত্রে যেটা লেখা রয়েছে ওনারা করবেনই, এবং সেখান থেকে মানুষ উপকার পায় ততটা যতক্ষণ ওনারা লাগাচ্ছেন। যখনই 1 মাস 2 মাসের গ্যাপ হয়ে যাচ্ছে তখনই জিনিসটা আবার ফিরে আসছে। তো এইটাকে যদি আপনি না সম্পূর্ণ ঠিক করতে পারেন, তাহলে এই যে গাঁঠে ব্যথা বলছেন, আমরা বলি সোরিয়াসিস থেকে এক ধরনের ভয়ঙ্কর রোগ হয় যেটা সোরিয়াটিক আর্থ্রাইটিস, যার যন্ত্রণা আমার মনে হয় পৃথিবীর মধ্যে যে কোনো ধরনের আর্থ্রাইটিসের তীব্রতাকে হার মানাতে পারে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, ঝাড়গ্রামে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর হালদার থাকেন ওখানে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। পরের মাসেই ঝাড়গ্রামে আমাদের ডেট রয়েছে, ওখানে এসে একবার দেখান। অবশ্যই দেখবেন এই রোগ থেকে পুরো মুক্তি আপনি পাবেন, এবং ব্যথা যন্ত্রণাগুলোও কমবে, এবং আমাদের ওষুধ বন্ধ করার পরে ফার্দার আবার ফিরে আসবে না। আচ্ছা, পরের কি আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বেলেঘাটার থেকে অমিয় পাল। আমার বয়স 76। কি হয়েছে আপনার? আমার দু হাঁটু, প্রথমে আপনার ডান হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল 30 বছর আগে, 25-30 বছর আগে। হ্যাঁ, সেটা ব্যথা নেই, কিন্তু কটকট আওয়াজ হয় হাঁটতে গেলে, একদম ব্যথা নেই, কটকট আওয়াজ হয়। আর বাঁ হাঁটুটা আমার হয়েছে প্রায় 3 বছর ধরে, এটাই পেছন দিকে ব্যথাটা হয়। তা অস্টিওআর্থ্রাইটিস ডাক্তার এক্সরে করেছে, অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ, তা আপনার মানে এটা আপনার স্টেজ 3 পর্যায়ে চলে এসছে। এটা কি সম্পূর্ণ হাড় খেয়ে গেছে? বলছে হাড় খেয়ে গেছে, কার্টিলেজ খেয়ে গেছে। আচ্ছা, হাঁটুগুলো কি বেঁকে গেছে? একটু বেঁকে গেছে। ফোলা ভাব কিছু রয়েছে? না, ফোলা ভাব নেই। ওই যে বললাম, ডান হাঁটুটা 30 বছর আগে কটকট আওয়াজ হয়, হ্যাঁ, হাঁটতে গেলে কিন্তু 1 ফোঁটা ব্যথা নেই। পুরোটা যেটা পুরনো, আর যেটা 3 বছর 4 বছর ধরে হয়েছে বাঁ হাঁটুটা, সেটা পেছন দিকে ব্যথা হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি একটু টিভিতে শুনুন, আমি বুঝতে পেরেছি আপনার অবস্থাটা। আপনি শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আমরা আলোচনা করি। বোম্বের পেশেন্টেরও হয়তো আর্লি স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিস রয়েছে নি জয়েন্টে। এনার ক্ষেত্রে একদম লাস্ট স্টেজ, 4th স্টেজ বলা যায়, যেটাকে গ্রস অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। মানে দুটো হাড় একদম কাছাকাছি চলে এসছে, যেখানে সাইনোভিয়াল ফ্লুইড নেই বললেই চলে। যার ফলে কি হচ্ছে, যখন দুটো হাড় একসাথে জুড়ে যাচ্ছে, যখন চাপ পড়ছে, বো সেপেড হয়ে যাচ্ছে। মানে আমাদের যেমন তীর্ধনুক হয়, তীর্ধনুকের বাঁকটা ওই রকম আস্তে আস্তে পাটা বেঁকে যাবে। এবং উনি যে স্টেজে রয়েছেন, আপনি কলকাতা থেকে ফোন করছেন, আপনি যে স্টেজে রয়েছেন এখন, এই 76 বছর বয়সেও আপনি যদি দেখাতে যান কোনো ডাক্তারবাবুকে, বলবে আপনার হাঁটুটা অপারেশন করতে হবে বা চেঞ্জ করতে হবে। কিন্তু আপনাকে আমি বলছি, আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই এর ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমাদের কাছে যে সমস্ত হার্বসগুলো রয়েছে, যেমন শাললকি রয়েছে, হাড়জোড় রয়েছে, গুগ্গুল রয়েছে, বরুণ রয়েছে, যেগুলো কিন্তু দারুণ কাজ করে, নিশিন্দা রয়েছে, নির্গুন্ডি যেটাকে বলা হয়। তো এইগুলো কিন্তু ব্যথার জন্য খুব ভালো কাজ করে। এবং আমাদের এর সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি রয়েছে, যেটা কিনা হেল্প করে একটা লেয়ার তৈরি করতে দুটো হাড়ের মধ্যে, যেটা ডাইরেক্ট ঘষা লাগতে দেয় না। এই যে কটকট আওয়াজ হচ্ছে, মানে কি আপনার ঘষাটা লাগছে। আপনি একটু আমাদের কলকাতা চেম্বারে, যে কোনো চেম্বারে একটু ডেট নিয়ে দেখে নিন, হেল্পলাইনে যোগাযোগ করে দেখবেন আরাম পেয়ে যাবেন এবং ভালোও থাকবেন। আচ্ছা ডক্টর ঘোষাল, একটা কথা জিজ্ঞেস করি। আপনি এর আগে যখন রিউম্যাটয়েড বোঝাচ্ছিলেন, তখন আপনি ডিফর্মিটি বলে একটা শব্দ ব্যবহার করেছেন। আমাকে একটু বলুন যে অস্টিওআর্থারাইটিস বা রিউম্যাটয়েড আর্থারাইটিসে যখন ডিফর্মিটি চলে আসে, প্রথম আগে একটু বাংলায় আমরা বলে দেবো যে ডিফর্মিটি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী, এবং যখন ডিফর্মিটি চলে আসে তখন সেটা কতটা ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়? ডিফর্মিটি মানে একদম শেষের দিকে, মানে লাস্ট স্টেজের দিকে, যেখানে যন্ত্রণার তীব্রতাও প্রচন্ড থাকবে, ফরমেশনটা চেঞ্জ হয়ে একদম ডিফর্মিটি। রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেমন ডিনার ফক লাইক ডিফর্মিটি, মানে কাঁটা চামচের মতো বেঁকে যাবে। সোয়ান নেক লাইক ডিফর্মিটি, মানে হাতটা হাঁসের গলার মতো বেঁকে যাবে, এগুলো বেঁকে যাবে। এবং বো শেপের ডিফর্মিটি রয়েছে। গেট চেঞ্জ হয়ে যায় অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে। গেট মানে কি, আমাদের যে স্ট্রাকচারটা রয়েছে, টোটাল বডি স্ট্রাকচারটা, ওই গেটটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু যে ডিফর্মিটিগুলো হচ্ছে, ওগুলো কিন্তু কারেকশন করা খুব ডিফিকাল্ট।
কিন্তু তার পাশাপাশি আপনার দেখতে গেলে কিন্তু ব্যথা যন্ত্রণাটা আমরা রিমুভ করে দিই যাতে না তার কষ্টটা হয়। কিন্তু ডিফর্মিটি যখন হাড়টা বেঁকে গেছে, হাড়টাকে তো সোজা করার রাস্তা নেই, কি আমি কিছু দিয়ে টেনে দিলাম শক্ত জিনিসটা হয়ে গেল, লোহার রড কি আপনি বাগাতে পারবেন? কষ্ট হবে তো। তো সেই জন্য বলছি যারা এই ধরনের ডিফর্মিটি হয়ে গেছে তারা যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন আরাম পাবেন, ব্যথা যন্ত্রণাও কমবে। বেশ, পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো। কোথা থেকে বলছেন? হ্যালো। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দিল্লি থেকে বলছি। দিল্লি থেকে? বলুন হ্যাঁ। বলুন তো বলুন। আমার মায়ের জন্য বলছি। মা রিসেন্টলি অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া ধরা পড়েছিল, মানে 1 বছর হয়েছে। তো উনি এলোপ্যাথিক ওষুধ তো খাচ্ছেই, তার সাথে আমরা আয়ুর্বেদিক ডাক্তার দেখেছিলাম, তো তারা ওই ব্রাহ্মী ওষুধ, ব্রাহ্মী শাক এরকম টাইপের কিছুটা ওষুধ দিয়েছে। হ্যাঁ, আর একটা ঘি টাইপের খেতে বলেছে। তো ওই জন্য একটু জিজ্ঞাসা করার ছিল ডাক্তারবাবুর কাছে। হ্যাঁ, এখন বয়স কত মায়ের? মায়ের বয়স 60+। আচ্ছা, নাম টাম ভুলে যাচ্ছে বা আগের কথা এগুলো ভুলে যাচ্ছে বা রাগারাগি এরকম কিছু করছে? আগের কথা একটু মাঝে মাঝে গুলিয়ে ফেলছে, ওইটাই হচ্ছে প্রবলেম। মানে গুলিয়ে ফেলছে, ধরুন মানে একটু অন্য জায়গায় আছে তো পুরোনো কথা, আগের স্মৃতি একটু মিশিয়ে ফেলছে, এরকম টাইপের ব্যাপার। প্রেশার সুগারের কোনো ওষুধ খান? যেমন মানে ধরুন একাই সব এখন এলোপ্যাথিকের মধ্যে ওই ডোনেট, নাম বলার দরকার নেই। মেমেন্টাইন। হ্যাঁ, নাম বলার দরকার নেই, আপনি একটু শুনতে থাকুন টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। এই যে অ্যালজাইমার বা ডিমেনশিয়া, অ্যালজাইমার আর ডিমেনশিয়ার প্যারালাল একটা বা আমাদের রোগ রয়েছে যেটাকে আমরা পার্কিনসন। প্রথম একটা পেশেন্ট ফোন করেছিল, আমি বললাম কি কম্পবাত এক ধরনের বাতজ ডিসঅর্ডার। এই পার্কিনসনের কিন্তু আমরা অ্যালজাইমারের সাথে গুলিয়ে ফেলি। অ্যালজাইমার আর ডিমেনশিয়া যেটা, পার্কিনসনে এমন একটা স্টেজ আসে, কারণ পার্কিনসনটাও ব্রেনকে এফেক্ট করছে, অ্যালজাইমারও ব্রেনকে এফেক্ট করছে, বা ডিমেনশিয়াও ব্রেনকে এফেক্ট কী করছে, আমাদের অ্যাট্রপি হয়ে যাচ্ছে, সেরিব্রাল অ্যাট্রপি, মানে আমাদের যে কোষগুলো রয়েছে ওটা শুকিয়ে যাচ্ছে, একটা পোর্শনে ল্যাকুডান ইনফ্র্যাক্ট হচ্ছে, মানে ব্লাড সাপ্লাই হচ্ছে না। যেমন গাছে জল না দিলে গাছটা শুকিয়ে যাবে, সেরকম আমাদের শরীরের যে কোনো পার্টে যদি রক্ত সঞ্চালন না হয় সেই জায়গাটার ফাংশন কিন্তু সে হারিয়ে ফেলবে এবং আস্তে আস্তে পচতে শুরু করবে। তো আপনাকে আমি বলবো যে ডাক্তারবাবু ব্রাহ্মী দিয়েছে বা ফলো করলেন ঘৃত ইউজ করায়, আপনি বললেন ঘি খাচ্ছে, তো অনেক ধরনের ব্রাহ্মী ঘৃত ইউজ করায়, এবং এছাড়াও উটের দুধ থেকে এক ধরনের ঘি তৈরি হয় যেটা কিন্তু এর ক্ষেত্রে সব থেকে বেস্ট আমাদের অ্যালজাইমার এবং ডিমেনশিয়ার ক্ষেত্রে। আপনাকে একটাই কথা বলবো, এর পাশাপাশি চেষ্টা করবেন শঙ্খপুষ্পী, জটামানসি, মন্ডুকপর্ণি এইগুলোর ইউজ একটু করার। আর সব থেকে ভালো হবে একবার আপনি টেলিকনসালটেশন করে নিন আমাদের সাথে, হেল্পলাইনে যোগাযোগ করে একটু রিপোর্টগুলো পাঠিয়ে আমরা কিছু মেডিসিন আপনাকে দেবো, যেটা কিন্তু এই অ্যালজাইমার বা ডিমেনশিয়ার ক্ষেত্রে খুব ভালো এফেক্ট করবে। কারণ মায়ের বয়স এখনও 60, যখন 70-80 হবে এটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, অনেক প্রবলেম অ্যাটাচ হয়ে যাবে। একটু যোগাযোগ করুন, অবশ্যই মা ভালো থাকবেন। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, আপনার মা ভালো থাকুন আমি চাই, কিন্তু অন্য আউটার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা ফোন করছেন, কেউ দিল্লি থেকে, কেউ বোম্বে থেকে, হয়তো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদেও লোক দেখবেন বা দেখছেন। ফেসবুকে দেখলে আপনারা সারা দুনিয়া থেকে দেখতে পাবেন, কোনো অসুবিধে নেই। এটাই ভালো লাগছে যে মানুষ এখন আয়ুর্বেদের উপর অনেক বেশি আয়ুর্বেদ সেন্ট্রিক হচ্ছেন, বিশ্বাস আনতে শুরু করেছেন। কিন্তু দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই একটা খুব কমন সিমটম দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য প্যাথিতে ধাক্কা খেয়ে গুঁতো খেয়ে অর্থ নষ্ট করে মানুষ আজকে কিন্তু আয়ুর্বেদকে বিশ্বাস করা শুরু করেছেন অনেক জায়গায়। আমার মনে হয় এটা ভালো, স্লোলি বাট স্টেডিলি যদি মানুষ এটা করতে পারেন, হয়তোবা আগামী দিনে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। অন্ততপক্ষে অ্যাটলিস্ট তো আমরা জানতে পারবো যে আমাদের কী হয়েছে, তার ট্রিটমেন্টটা কী। অনেক ক্ষেত্রে মানুষ জানেনই না যে তার কী হয়েছে। আমার খুব অবাক লাগে তাদের কথা শুনে। কষ্ট পাচ্ছেন, ভুগছেন, কী হয়েছে না তা তো জানি না। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। কি হয়েছে আপনার? আমার বয়স হচ্ছে 50+, কিন্তু আমার হাঁটতে গেলে যন্ত্রণা করে, এমনি যন্ত্রণা করে না, হাঁটতে গেলে যন্ত্রণা করে। হাঁটতে গেলে কতদিন ধরে হচ্ছে এটা? এটা ওই আপনার করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে হচ্ছে। করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে হচ্ছে। আচ্ছা, আপনাকে আমি একটাই কথা জিজ্ঞেস করছি, কি আপনার পায়ে কোনো ফোলাভাব রয়েছে? না, কোনো ভাব নেই। প্রেশার বা সুগারের কোনো ওষুধ খান? হ্যাঁ, প্রেশার সুগার ওষুধ কাজ নেই। আচ্ছা, আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। আমরা আজকে এই নিয়ে অনেকগুলো ফোন পেলাম, অস্টিওআর্থ্রাইটিস নিয়ে জয়েন, কারণ ঘরে ঘরে যেমন সুগার যেমন ঘরে ঘরে এসে গেছে, এবং সুগারের কমপ্লেন, রেটিনোপ্যাথি, চোখে না দেখা, নিউরোপ্যাথি, মানে হাত পায়ে জ্বালা, ডাক্তার পাটা মাটিতে দিচ্ছে, মনে হচ্ছে কিরকির করছে, পায়ের তলায় কিছু হেঁটে যাচ্ছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে, সিকেটিতে চলে যাচ্ছে, সেরকমই হাঁটু ব্যথা, কোমর ব্যথা ঘরে ঘরে।
কিন্তু তার জন্যে আয়ুর্বেদ রয়েছে, তার জন্যে এনবিপি রয়েছে, তো সেটাকে বাড়াবেন না। আমাদের হাত ধরুন, দেখবেন আপনারা সুস্থ স্বাভাবিক থাকবেন, উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড, এবং একটা সময়ের পরে আপনাদের কিন্তু আর ওষুধও খেতে হবে না। আপনাকে আমি বলছি, সামনেই আমি বর্ধমানে থাকবো 29 তারিখ শনিবার, আপনি একটু এসে আমার সাথে যোগাযোগ করুন, আমি কিছু জিনিস বলে দেবো, কিছু মেডিসিন দেবো, খাওয়া চালু করুন, দেখবেন 4-5 মাসের মধ্যে এই সমস্যাটা কমে যাবে। ভবিষ্যতে আমি যেভাবে বলে দেবো সেইভাবে থাকবেন, তাহলে দেখবেন ব্যথা যন্ত্রণাটা আর ফিরে আসবে না। আগামীকাল 27 তারিখ, আগামীকাল মেচেদাতে চেম্বার রয়েছে ডক্টর বি শর্মা, ডিরেক্টর স্যার, তিনি ওখানে থাকবেন, আপনারা আসতে পারেন আগামীকালকে। 29 তারিখে মেদিনীপুরে চেম্বার রয়েছে, সেখানেও সিএমডি স্যার থাকবেন, ডক্টর বিনোদ শর্মা, মেদিনীপুরে আপনি আসতে পারবেন। 29 তারিখে হচ্ছে আরামবাগ এবং বর্ধমানে চেম্বার রয়েছে, বর্ধমান ডাক্তারবাবু বলেই দিলেন, ডক্টর এস ঘোষাল থাকবেন। আর আরামবাগ তো ডক্টর হালদারি থাকবেন আরামবাগের চেম্বারে। 30 তারিখে চেম্বার হচ্ছে 3টে জায়গায় আছে, হলদিয়াতে রয়েছে 30 তারিখে, ডক্টর এ হালদার থাকবেন। 30 তারিখে শিলচর আসামে চেম্বার রয়েছে, ডক্টর ভিকে সিং থাকবেন। বোলপুরে চেম্বার রয়েছে, সেখানে ডক্টর এস ঘোষাল থাকবেন বোলপুরে। 1 তারিখে 1 সেপ্টেম্বরের 1 তারিখে আসামের গুয়াহাটিতে চেম্বার রয়েছে, ডক্টর ভিকে সিং থাকবেন। 3 তারিখে উত্তর 24 পরগনার বনগাঁয় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন, ডক্টর এ হালদার থাকবেন ক্যানিংয়ে 4 তারিখে। 5 তারিখে 4টে জায়গায় চেম্বার রয়েছে, 4টে জায়গা, 4টে ডেস্টিনেশন আপনি দেখাতে পারবেন। সেটা কোথায় কোথায়? বহরমপুর, মালদা, শিলিগুড়ি এবং দুর্গাপুর। দুর্গাপুরে সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকবেন, ভিকে সিং থাকবেন হচ্ছে শিলিগুড়িতে, মালদায় থাকবেন ডক্টর এস ঘোষাল, আর এ হালদার থাকবেন হচ্ছে বহরমপুরে। আসানসোলের চেম্বার 6 তারিখে যেমন, ঠিক তেমনিভাবে 6 তারিখে কৃষ্ণনগর, কোচবিহার এবং গঙ্গারামপুরেও চেম্বার রয়েছে। একসঙ্গে 4 জায়গায় আপনি যেতে পারবেন। তারিখ কত? 6 তারিখ, 6 সেপ্টেম্বর। আসানসোলে ডিরেক্টর স্যার ডক্টর বিনোদ শর্মা থাকবেন, কৃষ্ণনগরে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার, ডক্টর ভিকে সিং থাকবেন কোচবিহারে, আর গঙ্গারামপুরে থাকবেন হচ্ছে ডক্টর এস ঘোষাল। 12 তারিখে চেম্বার একটি জায়গাতে, বাঁকুড়াতে চেম্বার আছে, ডক্টর এ হালদার থাকবেন। আগরতলার চেম্বার ত্রিপুরাতে 13 তারিখে আবার ঝাড়গ্রামেও চেম্বার রয়েছে। আগরতলায় থাকবেন হচ্ছে সিএমডি স্যার ডক্টর বি শর্মা, আর এদিকে থাকবেন হচ্ছে ঝাড়গ্রামে ডক্টর এ হালদার। রায়গঞ্জের চেম্বার হচ্ছে 19 তারিখে। 19 তারিখে চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন, ডক্টর ভিকে সিং ডিব্রুগড় থাকবেন 21 তারিখে। এই হচ্ছে চেম্বার। আর এদিকে 8 তারিখে, 8-9 মানে 8 সেপ্টেম্বর, এ হালদার থাকবেন হচ্ছে হেড়িয়াতে, আর রামনগরে থাকবেন ডক্টর হালদার তার ঠিক পরের দিন 9 তারিখে, 9 সেপ্টেম্বর। নোট করে নিন এটাকে। 17-10 এটা হচ্ছে জামশেদপুরে চেম্বার রয়েছে, সেখানেও ডক্টর বি শর্মা যাবেন। 17-10 মানে পুজোর পর, অক্টোবরে এই চেম্বার রয়েছে। সেপ্টেম্বর অবধি আপনারা ইমিডিয়েট সবগুলো বুকিং করুন, কারণ পরবর্তীকালে বুকিং না পেলে আপনাদের অসুবিধে হয়। সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবার জন্য আপনারা বুকিংটাকে, মানে বুকিং মিনস হচ্ছে নিজের নামটাকে কনফার্ম করে রাখা, করুন। চেম্বার এগুলো ছাড়াও হাওড়াতে চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে হেড অফিস, রেজিস্টার্ড অফিস রয়েছে, ল্যান্সডাউনে চেম্বার রয়েছে, হাওড়ার বালি, বেড়ুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর, এই সব জায়গায় চেম্বার রয়েছে। আপনার মূল কাজ হচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে আমার বাড়ির কাছে চেম্বার কোনটা হবে, আপনি দূরে কেন যাবেন। এনবিপি চেষ্টা করছে সমস্ত জেলায় এবং সঙ্গে ত্রিপুরা, আসামে তাদের প্রচুর চেম্বার, নতুন চেম্বারও খুলছে। আর আপনাদের ভালোবাসায় যে চেম্বারগুলো চলছে সেগুলো বছরের পর বছর তো চলছেই। এখন দেখে নিন যে আপনার বাড়ির কাছে কোন চেম্বার হবে, সেই চেম্বারে আসুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। ভালো থাকুন, সুস্থ থাকুন। টিভিতেই কথা হবে আমার সঙ্গে, ইখতিয়ার তো টিভিতে যে কোনো অনুষ্ঠান আপনারা ফোন করে আমাদেরকে জানাবেন কেমন আছেন। অনেক ধন্যবাদ ডক্টর ঘোষালকে। নমস্কার সবাই।